মোদিজির অপমান হলে বাংলা মিডিয়ার সাংবাদিকদের চোখের জল ধরে রাখা যায় না। নেতাজির অপমান হলে তাদের কোনো কিচ্ছু যায় আসে না। এত লোভ, এত মেরুদণ্ডহীনতা। মোদিজির অপমান হলে আপনাদের কুম্ভীরাশ্রু শেষ হয় না। নেতাজির অপমান হলে, সুকান্তের অপমান হলে এই বাঙালি চুপ করে বসে থাকে, সেই বাঙালির কোনো ভবিষ্যৎ হয়? সবচেয়ে সমস্যা হবে অন্ধভক্তদের। ওরা ভাবছেন তো এই সমস্ত যারা বেশি বাড়াবাড়ি করবেন। আবার বলছি, এই যে উলুবেড়িয়াতে একটি মুসলিম ছেলে একটি হিন্দু মেয়ে তারা বিয়ে করবে, সেখানে আরএসএস যাচ্ছে, আমাদের সরকারের জায়গায় আমরা যা ইচ্ছে করবো আমরা ব্যয় করতে। আরে তোদের সরকার থাকবে, তোদের নীতি এখানে ইমপ্লিমেন্ট করতে দেব না। যা যা মারিস কর, আমার সংবিধান জিতবে, তোর আরএসএস হারবে, তোর সরকারও করতে পারবে না। ছাত্রদের আন্দোলন এক বড় সাফল্য পেল। শেষমেশ ছাত্রদের যা দাবি ছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটি হয়েছে। এই বিষয়টি নিয়ে কিভাবে দেখছেন বা কি কথা বলবেন? দেখুন, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক। তার দুটো কারণ, যে 2014 সাল থেকে আমাদের দেশে এমন সরকার চলছে বা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে পরিবেশের মধ্যে এটা বহুল প্রচারিত যে এই সরকারকে না বলানো যায় না। মানে কোনো জায়গাতে মানে সরকারকে পিছু হটতে দেখা যায়নি, বিশেষত তাদের জনবিরোধী কার্যক্রমের প্রশ্নে। আমরা দুটো ক্ষেত্রে দেখেছিলাম। একটা, যখন কৃষক আন্দোলন হয়েছিল, তখন আমাদের দেশের কৃষকদের চাপে তাদের নাছোড় যে অবস্থান করেছিলেন তারা প্রায় 600 দিনের উপর, যেখানে তাদের অনেক সাথী তারা মারা গিয়েছিলেন ঠান্ডায়। প্রবল ঠান্ডা ছিল সিন্ধু বর্ডারে, আপনাদের মনে আছে। সেখানে তারা 3টি জনবিরোধী কৃষক আইন সেটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, কিন্তু পদত্যাগ তখনও হয়নি। এই প্রথম মোদী সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো। এটাই তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। মোদী সরকারটা তো আমাদের এখানে ঠিক আগের সরকারগুলোর মতন সরকার নয়। এই সরকার সম্পূর্ণভাবে মোদীর কারিশমা, অমিত শাহ তার নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী পথে পরিচালিত সরকার, যেখানে সবচেয়ে বড় একটা কাল্ট হিসেবে মোদীকে দেখানোর চেষ্টা করা হয়েছে, সুপ্রিম লিডার তৈরি করার চেষ্টা করা হয়েছে, আরএসএস এর নিয়ন্ত্রণকে আরো বাড়ানো হয়েছে এবং দেশের সর্বত্র মানে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে, সেটা বিচার ব্যবস্থা হোক, সেটা প্রশাসনিক ব্যবস্থা হোক, সেটা আমাদের আইনসভা হোক, সর্বত্রই আরএসএস এর লোকজনের সংখ্যা বাড়িয়ে তাদের নিয়ন্ত্রণকে আরো সংহত করা হয়েছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম দেশের ছাত্রদের আন্দোলনের কাছে এইরকম একটা সরকার, ঔদ্ধত্য যাদের রক্তে, সেই সরকারকে মাথা নিচু করতে হয়েছে। সেই অর্থে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে বারবার ফেসবুকে লাইভ করতে দেখছি। উনি মুশকিল হচ্ছে, প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাজটা করতেন ফেসবুকে লাইভ ছাড়া, তাহলে এই সমস্যাটার সমাধান আরো আগে হতে পারত। অন্ততপক্ষে সমস্যাগুলো নিয়ে দেশের মানুষ তারা মুখ খুলতে পারতেন, আলোচনা করতে পারতেন। তাতে আখেরে দেশের সরকারই লাভ যদি আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টাকে নেওয়া যায়। যদি আলোচনার মাধ্যমে বিষয়গুলো না হয়, তাহলে যা পরিস্থিতি হয় সেটা আজকে বুঝতে পারলাম। যদি নরেন্দ্র মোদী গত বছরগুলোতে যদি নিয়মিত সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করতেন, কথা বলতেন, ছাত্রছাত্রীদের সঙ্গে যদি যোগাযোগ করতেন, কথা বলতেন, তাদের দাবিগুলি শুনতেন, আলোচনা করতেন, তাহলে এই পরিস্থিতি তৈরি নাও হতে পারত। কিন্তু বিজেপি পরিস্থিতিটা তৈরি হওয়ার তো অপেক্ষা করছিল না, কিন্তু হয়ে গেছে। এটা বিজেপির জন্য কিন্তু অশনি সংকেত, কারণ সবে একটা হয়েছে, এরপরে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন অংশের মানুষ কিন্তু তারা এই সরকারের উপর তাদের যে ক্ষোভ সেটা উগড়ে দিচ্ছে। এবং একটা ধারণা ছিল এরা অপ্রতিরোধ্য, এদেরকে পরাজিত করা যায় না, নির্বাচনে এদের কিছু করা যাবে না। 14 সাল থেকে আজকে 26 সাল, প্রায় 12 বছরের বেশি সময়
হ্যাঁ, এরকম একটা সরকার এখানে চলছে আমাদের দেশে, সেটা হারানো তাদেরকে সম্ভব নয়, যতই চেষ্টা করা যাই করো। কিন্তু আমি যেটা বলবো যে হারানো সম্ভব, বিজেপির পরাজয় সম্ভব, এবং মানুষ তো সৃজনশীল, তারা নানান পথ অবলম্বন করেন, এবং ছাত্রছাত্রীরা আমাদের দেখালেন যে পার্লামেন্টেই শুধু চাপ দিয়ে সরকারকে লড়ানো যায় না, আসল লড়াই কিন্তু রাস্তায়। রাস্তার দখল যদি থাকে তাহলে পার্লামেন্টকেও বাধ্য করা যায় আইন তৈরি করবার ক্ষেত্রে। আইন তৈরি করানো এবং সরকারের যে নীতির প্রকৃত সমালোচনা, এটা হওয়ার কথাই হচ্ছে পার্লামেন্টে। পার্লামেন্টে তো সেই মিনিংফুল ডিসকাশনের জায়গাটাই তো নেই, পরিষদ তো কমিয়ে দেওয়া হয়েছে। সেই সব কারণেই আজকে সরকারকে এরকম একটা সমস্যার সামনে পড়তে হচ্ছে। এইদিকে যারা বিজেপি কর্মী বা সরকার পক্ষের লোক, তারা ককরোচ পার্টিকে মান্যতা দিচ্ছে না, বলছে তারা তো সোশ্যাল মিডিয়া পার্টি, তাদের না আছে কোনো ইলেকশন রেকর্ড, না আছে তারা ভোটে দাঁড়িয়েছে, একটা মানে পেজ খুলে ফেললাম আর আমরা বিরোধী হয়ে গেলাম, আমরা আন্দোলনে নেমে পড়লাম। এই বিষয়টাকে কিভাবে আমি বলবেন? বিষয়টাকে এইভাবেই দেখবো যে ধরুন না, এই আমাদের দেশে আপনি যদি দেখেন যে গণ আন্দোলন, ছাত্রছাত্রীদের আন্দোলন, এই আন্দোলনগুলোর যদি ইতিহাস দেখেন, দেখবেন এই আন্দোলনগুলো গড়ে তুলেছিলেন কিন্তু সাধারণ মানুষ। কথা ভুলে গেলে চলবে না যে পার্লামেন্টে যারা যান তারা সাধারণ মানুষের ভোটে যেতে চান, এবং গিয়ে তারা পরিবর্তন করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ বদলান না। যে ভোটার কাউকে ভোট দেন তিনি সাধারণত বদলান না, তিনি তার অভিজ্ঞতা থেকে ভোট দেন। কেউ এমপি এমএলএ হয়ে গিয়ে ওখানে গিয়ে দল বদলে ফেলতে পারেন, রং বদলে ফেলতে পারেন, অনেক কিছু করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে যারা জিতছেন তারা কিন্তু সাধারণ মানুষের ভোটে জিতছেন, এবং সাধারণ মানুষের ভোটকে সংহত করার পিছনে গণ আন্দোলনের একটা ভূমিকা থাকে। যারা অস্বীকার করেন এই বাস্তবতাকে, তারা আসলে এই দেশের সংবিধান বা দেশের আইন কানুন তার একটা অন্য ভুল ব্যাখ্যা দিতে চান, যে ব্যাখ্যাটা খুব কার্যকরী নয়। আমাদের মূল যেটা লক্ষ্য থাকা উচিত সেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি আমাদের সামনে কিছু আন্দোলনের দাবি তুলে ধরেছে। ককরোচ জনতা পার্টি কে, কারা, কেন ইজ নট ইম্পর্টেন্ট। ককরোচ জনতা পার্টির জায়গায় যদি অন্য কোনো পার্টি হতো বা তাদের যদি বক্তব্য থাকতো, সেই বক্তব্যের সাথে যদি আমি সহমত হতাম, তাহলে নিশ্চিতভাবে সেই বক্তব্যগুলোকে তুলে ধরার প্রয়োজনীয়তা বাড়ত। মুশকিলটা হচ্ছে যে একটা বিষয়ে যদি আমরা খেয়াল না করি, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক সংঘাতের জায়গাটা কোথায়। একটা হচ্ছে নীতির লড়াই, বিচারধারার লড়াই, তার ভিত্তিতে লড়াই। আরএসএস বিজেপির যে নীতি, তার সঙ্গে বামপন্থার যে নীতি, এই দুটোই এক জায়গায় চলতে পারে না। এর একটা ঐতিহাসিক কারণও রয়েছে, এবং তারা যেভাবে যে কথাগুলি বলেন, বামপন্থীরা, বামপন্থায় বিশ্বাসী মানুষজন সেই রাস্তায় চলতে পারেন না। একটা চূড়ান্ত দক্ষিণপন্থী একটি পথ, একটি বামপন্থী পথ। এইটা হচ্ছে মূল জায়গা। এবার ধরুন বহু দল আছেন যারা স্বাধীনতার পর থেকে আমাদের দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছেন, সরকার এসেও গ্রহণ করেছেন, যে কর্মসূচিগুলির অভিমুখ বামপন্থী। সেই দলগুলি হয়তো নিজেরা বামপন্থী দল নয়, কিন্তু কিছু কর্মসূচির অভিমুখ ছিল বামপন্থী। আপনি লক্ষ্য করে দেখবেন বিজেপির আমলে সেই কর্মসূচিগুলিকে আস্তে 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 ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। উদাহরণ হচ্ছে রেগা। আপনি যদি রেগার ইতিহাস দেখেন, যে এটা তো বামপন্থীদের দাবি, এবং সেই দাবিকে মান্যতা দিয়ে যখন ইউপিএ এক সরকার ছিল, তখন এই মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তৈরি করে আইনি অধিকার, কাজের অধিকারের ক্ষেত্রে আইনি একটি পথ দেওয়া, মানে প্রায় 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 এই কতজন প্রায় আইনি অধিকার নিয়ে কাজ, বছরে ন্যূনতম 100 দিনের কাজ দেওয়া, না দিলে তাকে কম্পেনসেশন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। এইগুলি তো আমাদের বিজেপি সরকার দুর্বল করেছে, এবং রেগাকে ডাইলিউট করে দিয়ে, আপনারা শুনেছেন ওই যে লিরামজি অ্যাক্ট করা, এবং কাজের অধিকারটাকেই ডাইলিউট করে দেওয়ার একটা প্রশ্ন।
এই যে এই পথটা তো একটা কাজের অধিকার দেওয়ার একটা বামপন্থী অভিমুখ আছে, কাজের অধিকারের নামে একটা দক্ষিণপন্থী অভিমুখ আছে। এই অভিমুখটা হচ্ছে বামপন্থী অভিমুখকে সম্পূর্ণ বদলে দিয়ে একটা দক্ষিণপন্থী অভিমুখে চালিত করার প্রচেষ্টা। সরকারের নীতির দিকে যদি দেখেন, স্বাধীনতার পর থেকে আমাদের দেশের সরকার তারা যে নীতি গ্রহণ করেছিলেন, সেই নীতির ফলে আপনারা দেখবেন যে প্রচুর ভারী শিল্প আমাদের দেশে গড়ে উঠেছিল। তার লক্ষ্য কিন্তু শুধু মুনাফা ছিল না। শুধু মুনাফা করলে তো সেই সময় পণ্ডিত নেহরু প্রচুর বেসরকারি শিল্পের দিকেই নজর দিতেন। কেন উনি ভারী শিল্পের দিকে নজর দিয়েছেন এটা জানার পরেও, যে এই দেশে ভারী শিল্পের সঙ্গে মানে সরকারি উদ্যোগী শিল্প ভারী শিল্পের সঙ্গে বেসরকারি উদ্যোগও হতে পারে, কিন্তু ভারী শিল্পের নিয়ন্ত্রণ উনি কিন্তু প্রথম দিকে যেখানে রাষ্ট্রের পক্ষে রাখা এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা শিল্প উনি কিন্তু তৈরি করেছিলেন প্রচুর প্রচুর, এবং সেগুলি কিন্তু আজকে সময় ধরে ধরে 91 সালে মনমোহন সিং এর সেই সময়কার সরকারের যে নীতি উদারীকরণ, বেসরকারীকরণ, এই 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 নীতির বিশ্বায়ন, এই নীতিগুলির ফলে এগুলোকে এই যে ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। আজকে আপনি দেখবেন ব্যাংকিং সেক্টর হোক, ইন্স্যুরেন্স সেক্টর হোক, প্রতিটি সেক্টরে আজকে যে পরিমাণ মানুষ এই সেক্টরগুলির উপর নির্ভরশীল ছিলেন তাদের জীবনের জন্য, রুটি রুজির জন্য, এই যে এলআইসিতে মানুষ তো টাকা রাখেন, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, সারা জীবনের সঞ্চয়। একজন মানুষের সঞ্চয় কত হতে পারে, কত টাকা সঞ্চয় করতে পারেন? যাদের বাস্তব অভিজ্ঞতা নেই, যারা মাটিতে মেশেন না, তারা জানেন না। একজন মানুষের সঞ্চয় 5,000 10,000 টাকা হয় আমাদের দেশে, সারা জীবনের সঞ্চয়। শুনতে অবাক লাগতে পারে, সারা জীবন ধরে 10,000 টাকা করেছে। আমি এরকম পরিবারও জানি যাদের পরিবারে সারা জীবনের রোজগারটা হচ্ছে 20-22 হাজার টাকা তিনি জমিয়েছেন, লাখখানেক টাকা জমিয়েছেন। এই মানুষটার কাছে ক্ষুদ্র যে আমানত সঞ্চয়, তার গুরুত্ব ছিল অপরিসীম। এই মানুষটার কাছে সুদটাও খুব গুরুত্বপূর্ণ ছিল, যা 7%, 6%, 8%, 9%। ওটা কমাতে 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 কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই মানুষটা যাবেন কোথায়? তার জন্য ব্যাংক কোথায়? তাকে লোন দেবার পদ্ধতি কি? সমস্যাটা সৃষ্টি হয় কোথা থেকে? আপনাকে বুঝতে হবে। আমি শুধু বিশ্বায়ন বললাম, বা প্রবলেমটা শুরু হচ্ছে নীতির জন্য, প্রবলেমটা আপনাকে এফেক্ট করছে একদম তলায়। অথচ বৃত্তশালী মানুষদের জন্য লোনের কোনো সীমা নেই, তারা সহজেই লোন পায়। আজকে আপনি এই যে লোকগুলি নিয়ে পালিয়ে গেল, নীরব মোদী, ললিত মোদী, তারপর কি সব নাম ছিল না, ওই যে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না তাদেরকে, বিজেপি ক্লোজ লোকজন, বা ইলেকট্রাল বন্ডে যারা বিজেপিকে টাকা দিল, এবং বিজেপি কেন, আরো অনেকেই তো পেয়েছে। বিজেপি তো গোটা দেশে রাজ্য করে, বিজেপির দালালি করে। আর এই রুটি খাওয়া তো পার্টি এখানে ছিল পশ্চিমবঙ্গে, ওরাও তো সেকেন্ড লার্জেস্ট ইলেকট্রাল বন্ডের টাকা কিসের জন্য পেয়েছিল। আমার বক্তব্য যে, এবং যারা যারা নিল টাকাটা, তারাই তো আজকে এই অবস্থায় হাল করে দিচ্ছে দেশের। কারণ ওষুধের ক্ষেত্রে দেখুন, বাকি ক্ষেত্রগুলোতে দেখুন, আমি জানি না এডুকেশনের কোনো জায়গাটা কখন গিয়ে পৌঁছেছে কিনা। এই এডুকেশনে এত বড় মুভমেন্ট হলো, মুভমেন্টের রুটে চলুন, যেটা কালকে পার্লামেন্টে আলোচনার সময় জন বেটার, সিপিআইএম এর এমপি কেরালা থেকে, তিনি যেটা বলেছেন, স্পেসিফিক্যালি উনি বলেছেন যে আপনাকে হিট করতে গেলে একদম শিকড়ে গিয়ে হিট করতে হবে। আপনি এখানে বললেন এটা সমস্যা তো ঠিক আছে, নিতে রয়েছে, ওয়াই? একটা গোটা প্রতিষ্ঠান, তার বিশ্বাসযোগ্যতা, তাকে কারা প্রশ্নের সামনে ফেলছে? হু আর দে? এদের কানেকশন আপনি খুঁজবেন। আমি বলছি আবার, একেবারে এই গোটা দেশ জুড়ে তৈরি হওয়া যে কোচিং সেন্টার কার্টেল, এডু অ্যাপ কার্টেল, এর সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত। তার জন্যই এটা হচ্ছে। এবং ম্যানেজমেন্ট কোটা, আর একটি অংশের মানুষের কাছে এই ধারণা জন্মে যাওয়া, প্রতিষ্ঠিত হয়ে যাওয়া যে মেরে পাস পয়সা হ্যায় তো मैं सब कुछ खरीद लूंगा,
डिग्री तो कोई बात नहीं है, नौकरी तो कोई बात नहीं है, मैं पूरा देश ही खरीद सकता हूँ, तो डिग्री और नौकरी क्या बात है। এই দেশে তো এটাও তো আমরা দেখেছি যে মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছেন, আবার একই সঙ্গে এই দেশেই একজন বাবা তার পুত্রের বিয়ে উপলক্ষে একটা গোটা চিড়িয়াখানা উপহার দিচ্ছেন। এই দেশে আমরা দেখেছি যে ছেলেমেয়েরা স্কুলে ফিস দিতে পারছেন না, তাই পড়াশোনা করতে পারছেন না, কলেজের ফিস দিতে পারছেন না, পড়াশোনা করতে পারছেন না। উচ্চশিক্ষার যে পরিমাণ কস্টিং হয়েছে, যে পরিমাণ টাকা বেড়ে গেছে উচ্চশিক্ষায়, এবং তারপরেও হচ্ছে যে এটাকে নিয়েও ব্যবসা, এটাকে নিয়েও বাণিজ্য, কারণ টাকাটা শুধু নেওয়া হচ্ছে না, চাকরি দেব বা সেই টাকাটা সে কোথা থেকে সে পাবে, ফেরত পাবে, তার দিকে কেউ নজর দিচ্ছে না। আপনি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর খোঁজ নিন, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে কত ছেলে বেকার বসে রয়েছে। আমি এমনও ছেলেকে চিনি যিনি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ভালোভাবে পাশ করেছেন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর কাজ করেন, সেখানে কত টাকা তাকে দেওয়া হয় একটু খোঁজ নেবেন। মানে আপনি বেসরকারি কলেজগুলোয় যে টিচাররা পড়ান, এরা কেউ কিন্তু মানে মূর্খ নন, এরা কিন্তু একটা বেশ পড়াশুনো করে খেটে খুঁটে একটা জায়গায় পৌঁছেছেন, লেখাপড়া করেছেন। এরা তাদের যোগ্যতা অনুযায়ী টাকা পান। একজন মাস্টারমশাই আমাদের দেশে ইউজিসি স্কেলে যে টাকা পান, বেসরকারি কলেজে কেন সেই পরিমাণ টাকা পাবেন না? মাস্টারমশাই তো মাস্টারমশাই, একদমই। সরকারি জায়গা আর বেসরকারি জায়গা দিয়ে তো পার্থক্য করা যায় না। তাহলে একজন মানুষের কাছ থেকে আপনি যে কাজটা নিচ্ছেন, তিনি কোন জায়গায় আছেন আর কে তাকে নিয়োগ করেছেন, এর উপর দাঁড়িয়ে তো একটা দেশে দুজনের বেতন কাঠামো ঠিক হতে পারে না। তার কাজ দেখে ঠিক করতে হবে, তাই তো? সম কাজে সম বেতন সুপ্রিম কোর্ট বলছে। তাহলে সম কাজে সম বেতন হতে গেলে, ধরুন আপনি সাংবাদিকতা করেন, তাহলে আপনি একটি চ্যানেলের সাংবাদিক, আপনি যে মাইনে পান, আজকে ধরুন সরকারি কোনো চ্যানেলের ক্ষেত্রে সেই একই মাইনে কি পায়? কেন ডিস্টিংশন? তাহলে এটার যদি আপনি সমান একটা জায়গায় নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই এই ধারণাগুলো সম্পর্কে পরিষ্কার আইডিয়া দিতে হবে যে কেন এই জিনিসটা হয়ে গেল। আজকে তো এটা রুল হয়ে গেছে, এই রুলটা তো ছিল না। সমকাজে সমবেতন তো রুল, এর ব্যতিক্রমটা কেন নিয়ম হবে? ন্যূনতম মজুরি, এটা তো রুল। তাহলে কেন আজকেও এই এই ন্যূনতম মজুরির প্রশ্নে আমাদেরকে চিন্তা করতে হবে শ্রমিকদের? মূল জায়গাটা হচ্ছে নীতিকে পুরোপুরি দক্ষিণপন্থী পথে পরিচালিত করা হয়েছে গোটা দেশে, এবং এটা খুব ঠান্ডা মাথায় 100 বছরের পরিকল্পনা আরএসএস এর, তারা সেটা পূর্ণ করেছে। এবং এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে গোটা দেশে একটা ফ্রি চিপ লেবার পুল তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, যেখান থেকে মানুষকে প্রায় দাসের পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। এটা আজকে বলে না, আপনি ইতিহাস খুলে দেখবেন যে আগে আমাদের দেশ থেকে প্রচুর দাস বিক্রি হতো। দাস মানে যেমন এখন আপনি দেখেন না যে এই লেবার কন্ট্রাক্ট এজেন্সি, এই রকম লেবার কন্ট্রাক্ট এজেন্সি যখন নেয়, সেই রকম ভাবে আরো অনেকগুলো জায়গাতে, আমি বলছি আপনাকে, ধরুন তখন এইরকম এটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, আবার সেইটাকে ফিরিয়ে আনছে, তাদের কোনো অধিকার থাকে না। সেই পথই চালু করা হয়েছে, এসআইআর করা হয়েছে, এসআইআর এর পর এইটা কেড়ে নেবো, ওইটা কেড়ে নেবো, সেইটা কেড়ে নেবো। কিন্তু রাষ্ট্র কি বলতে পারছে এই লোকটা কোথায় যাবে? এই লোকটাকে আমি বাংলাদেশে পাঠাতে পারবো না। পাঠাতে যখন গেলেন, আপনি পুশব্যাক করলেন, সোনালী বিবি ওই বীরভূমের, আমাদেরকে ওই দিল্লি থেকে যখন আপনি পুশব্যাক করলেন, আপনাকে তো হেলাথুতু চাটার মতন তাদেরকে ফেরত নিতে হলো। তাহলে আপনি ভুল ছিলেন সেটা তো প্রমাণিত হলো, আইনত তো আপনি করতে পারছেন না। আর এমন একটা কন্ট্রাডিকশনের মধ্যে এরা ঢুকে গেছেন না, এরা আগামী দিনে আর সামলাতে পারবেন না। কন্ট্রাডিকশনটা হয়ে গেছে দেন আইডিওলজিক্যাল কন্ট্রাডিকশন। মানে আপনি মানে কিরম ভাবে হবে? যদি আপনার ফাউন্ডেশন দুর্বল হয়ে যায় এবং আপনি যদি প্রতিদিন বাস্তব চিত্রগুলোকে আপনি অস্বীকার করতে থাকেন, আপনি যদি মনে করেন বিপদটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে আপনি যেটা বিশ্বাস করছেন সেটার সঙ্গে যখন বাস্তবতার মিল পাচ্ছেন না, তখন কিন্তু আপনি
যা বিশ্বাস করছেন সেই বিশ্বাসে চির ধরে আপনার। আজকে কিন্তু দেখুন এই গোটা দক্ষিণপন্থীদের মধ্যে এই গত কয়েকদিন ধরে এটা পশ্চিমবাংলার ফেনোমেনা বলছি, যে এমন অবস্থা তৈরি হয়েছে তারা বলতেই পারছেন না তারা কি বলতে চান। এবং পরিচয়পত্র নিয়েও একটা ঘোলাসা। পরিচয়পত্রে যাওয়ার আগে বলছি আসল পরিচয়, আমি বলছি বিজেপির নেতাদের এই মুহূর্তে অবস্থা হয়েছে তারা না সুভাষচন্দ্র বোসের লোক না শ্যামাপ্রসাদের লোক। এই ব্যাপারটা করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন সুভাষ বোসের ছবিকে ফেলে দেওয়া হয়েছে। কালকে না পরশুদিন কুচবিহারে বিভিন্ন বামপন্থী দলের অফিস আক্রান্ত হয়েছে। আমি আজকে একটু আগেই দেখছিলাম একটা এসইউসিআই কমিউনিস্ট পার্টি তাদের অফিস কুচবিহারে, সেখানে ভাঙচুর করানো হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ভেঙে দেওয়া হয়েছে। মানে ভাবুন, এবং তাকে গুন্ডা বলা হচ্ছে। তাকে গুন্ডা বলা হচ্ছে। আর কে যাচ্ছে পার্লামেন্টে বিজেপির? অনন্ত মহারাজ। হ্যাঁ, এই অনন্ত মহারাজ সে ওখানে গিয়ে বলছে আমি রাজা ছিলাম, ভারতবর্ষ রিপাবলিক। এই রিপাবলিকের কি মজা যে অনন্ত মহারাজের মতন রাজা এখন পার্লামেন্টে গিয়ে বসছে। সেখানে গিয়ে সে নিজের কবে তার বাপ রাজা ছিল, তার বাপ রাজা ছিল, তার বাপ রাজা ছিল, সে মনে করেছে এখনো রাজার দেশ চলছে আর রাজার বেটা রাজা হবে। কিন্তু রাজার বেটা রাজা হবে না, এইটা প্রতিষ্ঠিত করার জন্য স্বাধীনতা হয়েছিল। রাজার বেটারা সাধারণ মানুষ হয়ে যাবে। তোর বাপের ছিল, তোর নেই। দোজ ডেজ আর ওভার। তোর বাপ রাজা ছিল, তুই দোষ। কে অনন্ত মহারাজ? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট কি তাকে নিয়ে? মোদিজির অপমান হলে বাংলা মিডিয়ার সাংবাদিকদের চোখের জল ধরে রাখা যায় না। নেতাজির অপমান হলে তাদের কোনো কিচ্ছু যায় আসে না। এত লোভ, এত মেরুদণ্ডহীনতা। ওই তো চাকরি দেখলেন তো, একজন প্রাক্তন বিচারপতিকে নিয়ে একজন সাংবাদিক বোধহয় কিছু বলেছিলেন, পরের দিনকে তার চাকরি চলে গেছিল, আমি শুনেছিলাম, একজন সঞ্চালক। এই চাকরি করে কি হবে? তার থেকে না খেতে পেয়ে থাকুন না। এই দেশে না খেতে পেয়ে মাথা উঁচু করে বহু মানুষ থাকে। এত মেরুদণ্ডহীনতা। অনন্ত মহারাজ নিয়ে কেউ কোনো খবর করছেন? বাড়িতে গিয়ে আয়নায় মুখ দেখান তো, নিজেদের বাপ মা আছে তো, তাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষা পেয়েছিলেন তো। মোদিজির অপমান হলে আপনাদের কুম্ভীরাষ্ট্র শেষ হয় না। নেতাজির অপমান হলে, সুকান্তর অপমান হলে এই বাঙালি চুপ করে বসে থাকে। সেই বাঙালির কোনো ভবিষ্যৎ হয় না। আত্মবিস্মৃত বাঙালি নীরজ চৌধুরী বলেছিলেন। সেই আত্মবিস্মৃতির পরবর্তী পর্যায়ে এখন চলছে। দাদা, আমাদের মুখ্যমন্ত্রী রিসেন্টলি যে মিড ডে মিল বিষয়টি, ওখানে ডিম নিয়ে একটি বিতর্ক। ওদের সব কিছু যা বলেছে তা করতে পারবে না, এটাই হচ্ছে মুশকিল। সবচেয়ে সমস্যা হবে অন্ধভক্তদের। ওরা ভাবছেন তো এই সমস্ত যারা বেশি বাড়াবাড়ি করবেন। আবার বলছি, এই যে উলুবেড়িয়াতে একটি মুসলিম ছেলে একটি হিন্দু মেয়ে তারা বিয়ে করবে, সেখানে আরএসএস যাচ্ছে, আমাদের সরকারের জায়গায় আমরা যা ইচ্ছে করবো আমরা বাই করতে। আরে তোদের সরকার থাকবে, তোদের নীতি এখানে ইমপ্লিমেন্ট করতে দেব না। চা মালিশ কর, আমার সংবিধান জিতবে, তোর আরএসএস হারবে, তোর সরকারও করতে পারবে না। দাদা, আর একটা শেষ প্রশ্নের দিকে চলে আসবো। অভিজিৎ দীপকে সংবাদ মাধ্যমে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে অমিত শাহের পক্ষ থেকে। এই বিষয়টি কিভাবে দেখবেন? কারণ উনি বলেছেন যে আন্দোলন ছেড়ে দাও, পারলে বিজেপি জয়েন করে নাও। এই যে হুমকিগুলো চলছে, এগুলো তো এক প্রকার ভয় সৃষ্টি হতে পারে বলে মানে মানুষ মনে করতেই পারে। দেখুন, বিজেপি যে এটা করে এটা তো কোনো নতুন কিছু নয়। বিজেপি এটা করেই থাকে এবং বিজেপি করে থাকে বলেই আমরা দেখে নিয়েছি যে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিজেপি করে থাকে বলেই
এর আগে অনেক জায়গায় অনেক বড় বড় নেতাদেরকে নিয়ে যাওয়া গেছে, কিন্তু বড় নেতাদের একটা লোভ থাকে, বড় নেতাদের নেতা হওয়ার শখ থাকে। অভিজিৎ দীপকেরা কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত করেনি, হুম তারা একটা দাবি নিয়ে বলছে, হুম ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচি। আচ্ছা, এরা এখনো পর্যন্ত কাঁচা মাথা, ফলে এদেরকে কেনা যাবে না। থ্যাংক ইউ দাদা।